হাই হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে চেতনা ও স্বপ্ন, এটা হচ্ছে মনোবিদ্যার একটা পার্ট। এসএসসির সিলেবাসে যে আছে মনোবিদ্যার একটা পার্ট হচ্ছে চেতনা বা কনসাসনেস। যেখানে আমরা যে টপিকগুলো আমরা পড়বো বা যে টপিক দেওয়া আছে সিলেবাসে, সেটা হচ্ছে চেতনার স্তর, লেভেল অফ কনসাসনেস, নির্জ্ঞান স্তরের অস্তিত্ব সপক্ষে যুক্তি, প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য আনকনসাসনেস, ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব, ফ্রয়েড থিওরি অফ ড্রিম। এই টোটাল 3টি টপিক আছে। এই 3টি সম্পর্কে যে টপিক, সেই সম্পর্কে আমরা পড়ব। ফার্স্ট আমাদের জানতে হবে চেতনা কী। চেতনা হলো মনের মৌলিক ধর্ম, যা যুক্তি বিজ্ঞানসম্মত কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। চেতনা মনের সজ্ঞান অবস্থা বলতে না, যে অবস্থায় আমরা বিভিন্ন বস্তু বা ব্যক্তি সম্পর্কে আমাদের জ্ঞান হয় বা বোধ হয়, অবগত করি, আমরা কোনো বিষয় বা বস্তুকে আমরা অবগত করি, যে অবস্থা, সেটা হচ্ছে চেতনা। এবং চেতনার যদি বৈশিষ্ট্য বলতে চাই, তাহলে বলতে হয় চেতনা হচ্ছে কি নিরবিচ্ছিন্নতা এবং ধারাবাহিকতা, যেটা সদা পরিবর্তনশীল, যেটা হচ্ছে চেতনার সবথেকে বড় ধর্ম। ধর্ম হচ্ছে নিয়ত পরিবর্তনশীল। সংবেদন, ধারণা, অনুভূতি প্রভৃতি নিয়ত পরিবর্তন না ঘটলেও কিন্তু চেতনার পরিবর্তন ঘটে, আর চেতন সর্বদা বিষয় থেকে ভিন্ন বিষয়ে গমন করে। এর জন্য চেতনাকে বলা হয় চেতনার আপেক্ষিকতা সম্বন্ধীয় নীতি। যদি বলা হয় চেতনার আপেক্ষিকতা সম্বন্ধীয় নীতি, চেতনাকে কেন বলা হয় বা কাকে বলা হয়? কারণ হচ্ছে একটা বিষয় থেকে অন্য বিষয়ে সে গমন করে, এর জন্য। এবং চেতনা হচ্ছে কি নির্বাচন ধর্মী, কোনো না বাহ্য বস্তু যে আছে সেই বিশেষ, মানে কোনো একটা বিশেষ অংশে আমাদের মনকে আকৃষ্ট করে। সেটা চেতনা যে প্রকাশ পায়, সেটা কিসের মাধ্যমে প্রকাশ পায়? সেটা হচ্ছে সংবেদনের মাধ্যমে, প্রত্যক্ষণের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে, স্মৃতির মাধ্যমে, অর্থাৎ মানসিক ক্রিয়া যেগুলো হয় তার মধ্য দিয়ে আমরা যে চেতন, সেটা আমরা প্রকাশিত হয়। এবার মনোবিজ্ঞানী ল্যাড বলেছেন যে ল্যাডের মতে চেতনা হলো তাই যা আমরা যতই নিদ্রা থেকে সুষুপ্তির মধ্যে যাই ততই কমে যায়। মানে ফার্স্ট হচ্ছে নিদ্রা থেকে আমরা যখন সুষুপ্তির স্তরে যাচ্ছি, তখন আমরা জাগ্রত, মানে জেগে আছি, সেখান থেকে যখন ঘুমোচ্ছি, ঘুম থেকে যখন ডিপ ঘুমে যাচ্ছি, তখন আমাদের চেতনা কিন্তু কমে যায়। আবার যখন ঘুমটা আমরা আধো ভাঙতে যখন একদম জেগে উঠি, তখন আমাদের চেতনা হচ্ছে বৃদ্ধি পায়। এটা বলেছেন ল্যাড। চেতনা এবং বুদ্ধি অভিন্ন। এবার বলি চেতনার স্তর বা ক্ষেত্র, সেটা কি না, চেতনার কেন্দ্রবিন্দু থেকে প্রান্তদেশ পর্যন্ত যে ক্ষেত্র, তাকে বলা হয় চেতনার পরিসর বা ক্ষেত্র। চেতনার কেন্দ্রবিন্দু কি না, চেতনার যে বস্তুর ওপর কেন্দ্রীভূত হয়। যেমন ধরো সামনে দুর্গা ঠাকুর, দেখতে খুব সুন্দর একটা দুর্গা ঠাকুর বানিয়েছে, তো তাহলে আমাদের দুর্গা ঠাকুর যে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। আর কেন্দ্রবিন্দু থেকে যে প্রান্তদেশ বলতে তার যে চারপাশের যে মণ্ডপ সাজিয়েছে, সেটা হচ্ছে ক্ষেত্র বা পরিসর। চেতনার প্রান্তদেশ কাকে বলে? চেতনার কেন্দ্রবিন্দু থেকে চেতনার অস্পষ্ট বা ক্ষীণ চেতনা পর্যন্ত অংশকে বলা হয় প্রান্তদেশ। অর্থাৎ যেমন ঘুমন্ত অবস্থায় যেমন মনে হচ্ছে আমাকে কেউ ডাকছে, কিন্তু স্পষ্ট আমি বুঝতে পারছি না কে ডাকছে, এই যে একদম ক্ষীণ ব্যাপারটা আমাদের চেতনায় ধরা পড়ছে, সেটা হচ্ছে চেতনার প্রান্তদেশ। মন ও চেতনার যে সম্পর্ক হলো, সেখানে মন চেতনা অপেক্ষা বেশি ব্যাপক হয়। আরও একটা বলে দিই যে দার্শনিক দেকার্ত, স্পিনোজা, লক মন এবং চেতনাকে সমব্যাপক বলে মনে করেন। আর লাইবনিজ তিনি বলেন যে মন ও চেতনা সমব্যাপক নয়। আর ফ্রয়েড বলেছেন যে মনকে চেতনা থেকে অনেক বেশি ব্যাপক বলেছেন কে না, ফ্রয়েড বলেছেন মন হচ্ছে চেতনার থেকে অনেক বেশি ব্যাপক। আর দেকার্ত, স্পিনোজা, লক এরা বলেছেন মন ও চেতনা হচ্ছে সমব্যাপক। আর লাইবনিজ বলেছেন যে মন আর চেতনা সমব্যাপক নয়। হচ্ছে তিনজনের কথা বললাম। ফার্স্ট বললাম দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, যারা মন এবং চেতনাকে সমব্যাপক বলেছেন, লাইবনিজ সমব্যাপক বলেননি। আর হচ্ছে ফ্রয়েড বলেছেন যে মন চেতনার থেকে বেশি ব্যাপক, অনেক বেশি ব্যাপক। ফ্রয়েডের মতে মনের 3টি স্তর কী কী? চেতনা,
বা হচ্ছে সংজ্ঞান, অবচেতন বা অন্তর্জ্ঞান, নির্জ্ঞান বা অচেতন। চেতনা বা চেতন মন কাকে বলে? না চেতনার কেন্দ্রবিন্দু ও প্রান্তদেশ পর্যন্ত মনের প্রান্তদেশ মিলে মনের যে স্তর গঠিত হয় তাকে বলা হয় চেতন মন বা চেতনা মন। চেতনা মন কাকে বলে? না কেন্দ্রবিন্দু থেকে প্রান্তদেশ পর্যন্ত যে আমাদের মনের স্তর গঠিত হচ্ছে সেটা হচ্ছে চেতনার মন। অবচেতন মনের স্তর কাকে বলে? না যে মনের যে স্তরে স্মৃতির বিষয়গুলি জমা থাকে। অবচেতন মন কাকে বলে? না অবচেতন মন হলো যে স্তরে মন হলো যে স্তরে স্মৃতির বিষয়গুলি জমা থাকে। অবচেতন মনের কর্তা বা অধিকর্তা হলো ঈদ। আরেকটা কথা বলে রাখি, এই অবচেতন স্তরকে জেমস কিন্তু চেতনার প্রান্ত বলেছেন। মানে অবচেতন স্তরকে জেমস বলেছেন যে চেতনার প্রান্ত কে বলেছেন? না হচ্ছে জেমস বলেছেন। এছাড়াও আরও অনেকজন আছে, যেমন স্টাউট, এঞ্জেল প্রমুখ মনোবিদগণ বলেছেন যে চেতনার কেন্দ্রের পর থেকে শুরু করে চেতনার পরিধি পর্যন্ত যে ক্ষেত্র তাকে অবচেতন বলেছেন। অবচেতন মনে সবসময় যেন স্মৃতির বিষয় জমা থাকে, ইচ্ছা করলে স্মৃতির বিষয়গুলি চেতন মনে আমরা তুলে আনতে পারি, সেটাই হচ্ছে অবচেতন মন। এবং এখানে অবচেতন মনে কি থাকে? না নিরুদ্ধ ইচ্ছা বা গোপন ইচ্ছা, সুপ্ত ইচ্ছা, এগুলো হচ্ছে অবচেতন মনে থাকে। এরপরে চলে যাই, বলছে এরপরে কে? নির্জ্ঞান মন। নির্জ্ঞান মন কাকে বলে সেটা একটু বলে দিই। অচেতন বা নির্জ্ঞান মন হলো মনের যে স্তরে অবদমিত কামনা বাসনাগুলো থাকে। অবদমিত কামনা বাসনার স্থল হচ্ছে নির্জ্ঞান মন, যেখানে আমরা স্মরণ করতে পারি না, স্মরণ করা যায় না। এই মনসমীক্ষণের যে পদ্ধতি বা স্বপ্ন সমীক্ষণের যে পদ্ধতি, তিনি পদ্ধতিটা কে আবিষ্কার করেছেন? তিনি হচ্ছেন ফ্রয়েড বলেছেন যে আমাদের নির্জ্ঞান মন বা নির্জ্ঞান স্তরে সেখানে হচ্ছে আমরা যে সমস্ত আমাদের আকাঙ্ক্ষাগুলো পূরণ হয় না, সেই সমস্ত কিছুই অবচেতন মনে জমা থাকে বা নির্জ্ঞান মনে জমা থাকে। এই যে 3টে স্তরের কথা বললাম, এই 3টে স্তর ছাড়াও আরও একটা স্তরের কথা তিনি কিন্তু বলেছেন। সেটা কি? না আসংজ্ঞানটা কি? না আসংজ্ঞান হচ্ছে চেতন স্তর এবং নির্জ্ঞান স্তরের মধ্যবর্তী যে স্তরটি সেটা হচ্ছে আসংজ্ঞান। এই আসংজ্ঞানটাতে কি থাকে? না স্মৃতির উপাদানগুলি থাকে। মানে আসংজ্ঞানটা যেখানে চেতন এবং নির্জ্ঞানের মধ্যবর্তী স্তর হচ্ছে আসংজ্ঞান স্তর, যেখানে আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই, কিন্তু একটু চেষ্টা করলেই সেই সমস্ত জিনিসকে আমরা আবার মনে করতে পারি। তিনি বলেছেন যে আসংজ্ঞান বা প্রাক চেতনা স্তর হলো চেতনার ক্ষেত্রের বাইরে একটা অবচেতন স্তর, যেখানে স্মৃতির উপাদানগুলি থাকে। অচেতন মন হলো কি? অচেতন মনে সঞ্চিত বিষয় ইচ্ছা করলে আমরা চেতন মনে তুলে আনতে পারি। অচেতন মনের অস্তিত্বের সপক্ষে প্রমাণ হলো কি? না স্বপ্ন হচ্ছে অচেতন মনের অস্তিত্বের সপক্ষে প্রমাণ। প্রত্যাহিক জীবনে আমাদের ভুলভ্রান্তির অস্তিত্ব প্রমাণ করে কে? অবচেতন মন। এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে যে প্রত্যাহিক জীবনে আমাদের ভুলভ্রান্তির অস্তিত্ব প্রমাণ করে কে? তখন বলতে হবে যে অচেতন মন। ফ্রয়েডের মতে স্বপ্ন যে মনে ক্রিয়া, যে স্বপ্ন হচ্ছে যে মনের ক্রিয়া, তা হচ্ছে অচেতন মন। ফ্রয়েডের মতে অচেতন মন স্বপ্নচারিতাকে ব্যাখ্যা করতে সাহায্য করে এবং আরও অনেক জিনিসকে ব্যাখ্যা করতে পারে। যেমন ধরো বিস্মিত মানে কোনো ভয়বায়ুগ্রস্ত মানসিক ব্যাধি ব্যাখ্যা করতে, সূচিবায়ুগ্রস্ত মানসিক ব্যাধিগ্রস্ত যে সেগুলো ব্যাখ্যা করতে সাহায্য করে, মানসিক রোগ সম্পর্কে ব্যাখ্যা করতে সাহায্য করে, হিস্ট্রিয়া মানসিক ব্যাধিব্যস্ত সেগুলোকে ব্যাখ্যা করতে সাহায্য করে, দিবা স্বপ্ন ব্যাখ্যা করতে সাহায্য করে, স্বপ্নহীনার নারী সেবিকা ব্রত গ্রহণ যে সেগুলো ব্যাখ্যা করে। এই সমস্ত কিছু ব্যাখ্যা করে কে? না অচেতন মন। অধিষ্ঠা কি? না অচেতন মন থেকে উৎপন্ন হয় অধিষ্ঠা হচ্ছে অচেতন মন থেকে উৎপন্ন হয়।
এরপরে বলি, বর্তমানে যে বিষয়টি প্রত্যক্ষ করছি তা হচ্ছে চেতন মনের কাজ। চেতন মনের কাজ কোনটা? না চেতন মনের কর্তা হচ্ছে ইগো। চেতন মনের অধিকর্তা হচ্ছে ইগো, এবং চেতন মনের কাজ হলো বর্তমানে যে বিষয়গুলো প্রত্যক্ষ হচ্ছে সেগুলো। এবং চেতন মন গঠিত হয় কোথায়? না চেতনার কেন্দ্রবিন্দু ও চেতনার প্রান্তদশ নিয়ে হচ্ছে চেতন মন গঠিত হয়। চেতন মন কী নিয়ে গঠিত হয়? না চেতনার কেন্দ্রবিন্দু ও চেতনার প্রান্তদেশ নিয়ে গঠিত হয় চেতন মন। অবচেতন মন যেটা, সেটা কি না অবচেতন মনে স্মৃতির বিষয়গুলি সংরক্ষিত থাকে। অবচেতন মনে স্মৃতির বিষয়গুলি সে সংরক্ষিত থাকে। নিরুদ্ধ ইচ্ছা অবচেতন মনের অস্তিত্ব প্রমাণ করে। অবচেতন মনের বিষয়ে আমরা ইচ্ছা করে চেতন মনে তুলে আনতে পারি। অবচেতন মনের বিষয়গুলোকে আমরা ইচ্ছা করেই তুলে আনতে পারি। এটা হবে অবচেতন মনের অধিকর্তা হচ্ছে ইগো বা অহং। ইগো বা অহং হচ্ছে অবচেতন মনে। এখানে অবচেতন মনটা একটু যোগ করে নিও। অবচেতন মনের কর্তা হচ্ছে অহম বা ইগো। বলছে চেতন মনের বিষয়বস্তু স্মৃতির বিষয় হিসেবে অবচেতন মনে জমা থাকে। কোথায় জমা থাকে? অবচেতন মনে। ওইটা একটু কারেকশান করে নিও। ইগোটা কিন্তু অবচেতন মনের অধিকর্তা। অবচেতন মনের যে অস্তিত্ব সেটা আমরা কিভাবে মানে প্রমাণ করব? সেটা প্রমাণ করা হয় স্মৃতির মাধ্যমে। কিসের মাধ্যমে? না সেটা স্মৃতির মাধ্যমে। স্মৃতির মাধ্যমে এবং স্মৃতির প্রক্রিয়া, স্মৃতি বিস্মৃতি, লুকোচুরি খেলা, যুক্তি প্রক্রিয়া দ্বারা মনের অস্তিত্ব প্রমাণ, অভ্যস্ত কাজ বা অন্যমনস্কতা, নিরুদ্ধ ইচ্ছা যে মনের অস্তিত্ব প্রমাণ করে, সেগুলো সবই হচ্ছে অবচেতন মন। ফ্রয়েডের মতে মনসমীক্ষণ হলো ফ্রয়েডের আবিষ্কৃত মানসিক রোগের চিকিৎসা পদ্ধতি। এটাই বললাম, মনসমীক্ষণ এরকম থাকে যে মনসমীক্ষণ যে পদ্ধতি সেটা কে আবিষ্কার করেছেন? তখন হবে ফ্রয়েড। মনসমীক্ষণ পদ্ধতির আবিষ্কর্তা হলেন ফ্রয়েড। ঈদ হলো এইখানে উলট পালট হয়ে আছে অ্যাকচুয়ালি, তো এটা একটু কারেকশন করে নিও। ফার্স্টেরটা হচ্ছে চেতন মনের অধিকর্তা, আর শেষেরটা হচ্ছে অবচেতন মনের অধিকর্তা হচ্ছে যা সর্বদা বাস্তব নিয়ম মেনে চলতে চায়। এটা একটু উল্টে গেছে, মানে এটার ঘাড়ে ওটা পড়েছে, ওটার ঘাড়ে এটা পড়ে গেছে। আচ্ছা এটার জন্য এটা ঠিক করে নিও। বলছে অধিশান্তা কি না ইগো আর হচ্ছে এর মধ্যবর্তী বিরোধের মীমাংসা করার জন্য অবচেতন মন থেকে অধিশান্তা সৃষ্টি হয় এবং নৈতিক নিয়ম অনুসারে বিরোধগুলো মীমাংসা করে। যদি বলে আর ইগোর মধ্যে কে মীমাংসা করে, তাহলে তখন বলতে হবে অধিশান্তা বা সুপার ইগো। লিবিডো কি না যৌন মানস শক্তি যা জীবনের প্রবৃত্তি শক্তির উৎস। বলছে লিবিডো হলো কি না যৌন মানসিক শক্তি যা জীবন প্রবৃত্তি শক্তির উৎস। ইডিপাস কমপ্লেক্স কি না ফ্রয়েডের মতে পুরুষ শিশু মাতার প্রতি যৌন আকর্ষণ অনুভব করে, আর পিতার প্রতি মেয়ে সন্তান যৌন আকর্ষণ অনুভব করে। এটাই হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। এটা না শিশু বলতে মেয়ে শিশু বা কন্যা সন্তান, সে হচ্ছে পুরুষের তার বাবার প্রতি আকৃষ্ট হয় যৌন আকাঙ্ক্ষা নিয়ে, আর মায়ের প্রতি ছেলে হচ্ছে যৌন আকাঙ্ক্ষা নিয়ে ছেলে শিশুর যে হয় সে হচ্ছে আকর্ষিত হয়। এটাকেই তিনি ফ্রয়েড বলেছেন ইডিপাস কমপ্লেক্স। ফ্রয়েডের মতে লিবিডো প্রকাশ পায় দুইভাবে। কি ধর্ষকাম আর মর্ষকাম। ধর্ষকাম কি না সেটা হচ্ছে প্রেমাস্পর্শ, মানে নির্পীড়ন করে যৌন সুখ লাভ করা, মানে খুব কষ্ট দিচ্ছে এদিকে কিন্তু সে সুখ লাভ করছে। এটা এর পরেরটাতে চলে যাই। ফ্রয়েডের মতে মর্ষকাম কি না আত্ম নির্পীড়নের মাধ্যমে যৌন তৃপ্তি লাভ করা, মানে কষ্ট দিচ্ছে, মানে সেটা শারীরিক দিচ্ছিল, এটা মানসিকভাবে দিচ্ছে। ফ্রয়েডের মতে নির্গান মন বলতে বোঝায় যে মনের বিষয়কে আমাদের সচেতন ইচ্ছা অনিচ্ছা নিয়ন্ত্রণ করতে পারে না। নির্গান মনটা কি না যেখানে আমাদের ইচ্ছা অনিচ্ছা এই যে ব্যাপারগুলো সচেতন মন সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে না কে না নির্গান মনের বিষয়গুলোকে। ফ্রয়েড স্বপ্নতত্ত্ব কোন বইতে আলোচনা করেছেন?
ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, ইন্টারপ্রিটেশন অফ ড্রিম। এই বইতে হচ্ছে কি আলোচনা করেছেন, তিনি হচ্ছেন স্বপ্নতত্ত্ব আলোচনা করেছেন। স্বপ্ন হলো কি? স্বপ্ন কি না, স্বপ্ন হচ্ছে সুষুপ্তি ও জাগ্রত অবস্থার মাঝামাঝি ঘুমিয়ে থাকার যে অবস্থা, ঘুমের অবস্থায় চেতনার অবচেতন মন থেকে আগত প্রতিরূপগুলি এক নাটকীয় চিত্ররূপ ধরে, তাকেই বলা হয় স্বপ্ন। স্বপ্ন যদি বলে, স্বপ্ন কাকে বলে না, স্বপ্ন আমরা তখনই দেখি যদি আমাদের অতৃপ্ত কিছু কামনা বাসনা থাকে, সেইগুলোকে আমরা স্বপ্নে দেখি। এবং স্বপ্নটা কখন হয়? স্বপ্ন বলতে বোঝায় নিদ্রাকালীন চেতন অবস্থা। নিদ্রাকালীন চেতন অবস্থা কাকে বলে না, সুষুপ্তি ও জাগ্রত অবস্থার মধ্যবর্তী অবস্থা যে থাকে, যেখানে প্রত্যক্ষের বিষয়গুলো আমরা বাস্তব এবং স্পষ্ট বলে মনে করি, সেই জিনিসগুলো হচ্ছে স্বপ্নের মধ্যে ধরা দেয়। এবং সেই যে ধরা দেয়, সেই ধরা দেওয়ার আবার 5টা স্তর আছে, সেগুলো একটু পরেই বলছি। 5টা স্তরের মাধ্যমে আমাদের স্বপ্নে জাগ্রত, মানে যে জিনিসগুলো আমরা আমাদের অবদমিত হয়েছিল, সেগুলো আমাদের ধরা পড়ে স্বপ্নের মধ্যে। এবং নির্গান মনে হচ্ছে অবদমিত কামনা বাসনা যখন চেতন মনে বিকৃতভাবে প্রবেশ করে, তখন তাকে সেই ব্যক্তি স্বপ্ন বলে মনে করে। সেটা স্বপ্নের আবার দুটো দিক হয়, একটা হচ্ছে ব্যক্ত দিক হয়, একটা হচ্ছে অব্যক্ত দিক হয়। ব্যক্ত দিক কোনটা না, যেখানে স্বপ্ন যেভাবে দেখছি সেইভাবে আমরা যদি মনে করতে পারি। আর অন্যদিকে নির্গান মনের অবদমিত কামনা বাসনা নিয়ে যে স্বপ্ন দেখি, সেটা হচ্ছে অব্যক্ত স্বপ্ন, মানে যে জিনিসগুলোকে আমরা ব্যক্ত করতে পারবো না। সোজা ভাষায় ব্যক্ত করতে পারছি যেগুলো, সেগুলো ব্যক্ত। কারণ যেগুলো কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে আমরা কাউকে বলতে পারি না, আবার কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে অন্যজনকে বলতে পারি। এই যে ভাগটা, স্বপ্ন দেখা মানুষের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে। সব স্বপ্নই কোনো না কোনোভাবে ইচ্ছা পূরণ। এই কথাটা কে বলেছেন না, এটা ফ্রয়েড বলেছেন। এটা কিন্তু বাস্তব। ফ্রয়েড বলেছেন যে স্বপ্ন নিদ্রা রক্ষক এবং ব্যক্তিত্বের ভারসাম্য রক্ষা করে। যদি আমরা স্বপ্ন না দেখি, তাহলে কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের ভারাক্রান্ত করে, এবং সেই সমস্ত জিনিস আমরা পরে স্বপ্নের মধ্যে দিয়ে দেখি এবং সেটা আমরা চরিতার্থ করি, অর্থাৎ আমরা অনুভব করি। বলছে ফ্রয়েডের মতে স্বপ্ন দেখার ফল ব্যক্তির ভারসাম্য রক্ষা। ব্যক্তির ভারসাম্য যে দেখার ফল হচ্ছে ব্যক্তির ভারসাম্য রক্ষাটা হচ্ছে স্বপ্ন। ফ্রয়েডের মতে অবচেতন মনে অবদমিত নিষিদ্ধ যৌন আকাঙ্ক্ষাগুলি ইচ্ছা পূরণ হলো স্বপ্ন। এমন অনেক ইচ্ছা আছে, যেমন ধরো কোনো একটা বিবাহিত মেয়ে, সে হচ্ছে একটা খুব সুন্দর একটা ছেলেকে দেখলো, সে তার খুব পছন্দ হয়েছে, সেই জায়গাটাতে সে কিন্তু সরাসরি তো বলতে পারছে না। বা ছেলেদেরও ক্ষেত্রে সেম, কোনো একটা ছেলের খুব একটা বয়স্ক মহিলাকে পছন্দ হয়েছে, কিন্তু তার বয়স খুব কম ছেলেটার, তো সেই জায়গায় সে বলতে পারছে না। সেই জিনিসগুলো কোথায় গিয়ে আমাদের চরিতার্থ হয়, সেগুলো হচ্ছে স্বপ্নের মাধ্যমে, নির্গান মনের মাধ্যমে। স্বপ্ন কীর্তি হলো কি না, যে প্রক্রিয়ার সাহায্যে অবদমিত যৌন কামনা বাসনা আকাঙ্ক্ষাগুলি ছদ্মবেশ ধারণ করে, তাকে বলা হয় স্বপ্ন কীর্তি। স্বপ্ন কীর্তি কয় প্রকার? 5 প্রকারে হয়। সংক্ষেপণ, অভিক্রান্তি, নাটকীয়তা, প্রতীকতা, অনুযোজনা। এই হচ্ছে 5টি। এই কোশ্চেনটা কিন্তু খুব আসে যে স্বপ্ন কীর্তি কয় প্রকার ও কী কী। আচ্ছা, চেতনার হচ্ছে যে স্বপ্নকীর্তি আছে, সেই স্বপ্নকীর্তির 5টা ভাগের কথা বলেছেন। যে প্রক্রিয়ার সাহায্যে একাধিক অব্যক্ত স্বপ্ন উপাদানকে মিশ্রিত করে ব্যক্ত স্বপ্নের রূপ দেওয়া হয়, তাকে বলা হয় সংক্ষেপণ। অভিক্রান্তি কাকে বলে না, যে প্রক্রিয়ায় অব্যক্ত যৌন কামনার মুখ্যগুলির ওপর গুরুত্ব না দিয়ে তুচ্ছ বিষয়ের ওপর গুরুত্ব দেয়, ফলে স্বপ্নস্রষ্টার কাছে স্বপ্নটি হয় অদ্ভুত এবং হাস্যকর, তাকে বলা হয় অভিক্রান্তি। নাটকীয়তা কাকে বলে না, যে প্রক্রিয়ায় অব্যক্ত কামনা বাসনাগুলি একটি নাটকের আকারে প্রকাশ পায়, তাকে নাটকীয়তা বলে। ফ্রয়েডের মতে অবদমিত কামনা বাসনাগুলি স্বপ্নের মাধ্যমে আত্মপ্রকাশ করে, কতগুলো প্রতীকের ছদ্মবেশ ধারণ করে, তখন তাকে বলা হয় প্রতীকতা। ফ্রয়েডের মতে স্বপ্নকে বর্ণনা করার সময় স্বপ্নের মধ্যে যে অসঙ্গতি থাকে তা পূরণ করে বর্ণনা করা হচ্ছে অনুযোজনা।
অনুজনা, এই টোটাল পাঁচটা যে স্তর আছে স্বপ্নকীর্তির, অবশ্যই একটা স্বপ্নকে নিজে যেটা দেখেছো সেই স্বপ্নের ওপর অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই তুমি ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারবে। বলছে নির্গান মনের অধিকর্তা হলো ঈদ, এবং আমাদের সমস্ত প্রকার অবদমিত কামনা বাসনা আশ্রয়স্থল হলো নির্গান স্তর। আজকে এই পর্যন্ত, আজকে চেতনা এবং স্বপ্ন যে অধ্যায়টা ছিল সেটা কমপ্লিট হলো। আর যদি এই টপিকটা ভালো লাগে তাহলে মনোবিদ্যার পরের আর একটা টপিক নিয়ে অবশ্যই আসবো, সেটা হচ্ছে সহজাত প্রবৃত্তি। পারলে তোমরা অবশ্যই সেটা সম্পর্কে একটু টুকটাক দেখে রেখো, তাহলে সেটা তোমাদের জন্য ভালো হবে। এবং আর আমার যে নোটগুলো কেমন হয়েছে সেটা একটু বলো।